ঘটনা ওনার প্রায় 100টার উপর ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, 101টা শোনা যায়। কেউ বাঁচেনি বেশি, তো বেশি ছেলে মেয়ে থাকবে কোথায়, কতগুলো প্রাসাদ করবে, তখন তো তার পেনশন কমে যাচ্ছে, ব্রিটিশদের পেনশন তো কমিয়ে দিয়েছে, আর তাদের যা ঠাটবাট, তাদের যে নবাবিয়ানা, মানে ভাবুন সেই সময় প্রায় 16 লক্ষ টাকা পেনশন দিচ্ছে, 8 লাখ টাকা তার ব্যক্তিগত বা 7.5 লাখ টাকা ব্যক্তিগত সম্পত্তি পেনশনের, তার সংসার চলছে না, ইয়ারলি 7.5 লাখ টাকা আজ থেকে প্রায় 200-250 বছর আগে চলছে না, অথচ আজকের গেজেটেড অফিসারদের মুন্নি বেগমই তো মাসে 12,000 টাকা তখন, এখন এই 300 বছর পর মানুষ 12,000 টাকা রোজগার করতে হিমশিম খেয়ে যাচ্ছে। কেল্লা নিজামতে ফিরে আসি। কেল্লা নিজামতে তো এই যে কেল্লা নিজামতে আমাদের অনেক জায়গায় বাউন্ডারি ওয়াল কিছু কিছু আছে, কিছু কিছু ধ্বংস হয়ে গেছে, প্রচুর জায়গা বেদখল হয়ে গেছে, দোকান হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, তবুও বোঝা যায় যে এটা একটা পুরো কেল্লা এরিয়া ছিল এবং একসময় উঁচু পাঁচিল দিয়ে একটা ঘেরা পুরো সুরক্ষিত স্থান ছিল, এটা পরিষ্কার বোঝা যায়। তো এই কেল্লা নিজামতের যে যারা এখন বসবাস করছে, ভেতরে প্রচুর মানুষ বসবাস করেন, এরা কারা? এদের মধ্যে তো অনেকেই মির্জাফরের বংশধরও আছেন, আবার বহু ইরানি দেখতে পাই আমরা। তো এরা কারা, এদের পরিচয়গুলো? আচ্ছা, আমি এইটা আসার আগে না কেল্লা সম্পর্কে একটু বলি। কেল্লার যে বিষয়টা, এই যে কেল্লাটা দেখছি সেটা নবাব সুজাউদ্দিন খানের আমলে তৈরি এই কেল্লাটা। তো তিনি যে কেল্লাটা করেছিলেন, যার প্রথম গেটটা ছিল রওনক আফজা গেট, সেটা আমরা ওই হাজারদুয়ারি রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে এলে পাবো আমরা। যাই হোক, তো এই যে কেল্লার এখনকার যে রূপ দেখছি প্রায় 1 কিলোমিটার মতো, মানে আমাদের এদিকে দক্ষিণ দরজার দিকে, আর ওইদিকে আপনার ওই ইমামবাড়ার পেছনে ইমামবাড়া দরওয়াজা, এইটা ওদিকে ওই যত চকগেট একটা আছে, চকগেট মানে এই কটা। কিন্তু কেল্লার কথা যদি বলি, আমি বাকের আলী মির্জা সাহেব, যিনি প্রায় 90 বছর বয়স্ক, উনি হাজারদুয়ারির সুপারিনটেন্ডেন্ট ছিলেন, রিটায়ার্ড করে তিনি মারা গেলেন কিছুদিন আগে। তো বাকের আলী মির্জা সাহেবের কাছে শুনেছিলাম যে কেল্লা নিজামতটা এই যে এখনকার রূপ সেটা অনেক পরের, সেটা নবাব মানে ফেরদুনজা বা হাসান আলী মির্জা এই সময়ের এই বর্তমান রূপ পেয়েছে। কেল্লা নাকি আগে আরও অনেক বড় ছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কোথা থেকে বলছেন, তো উনি বললেন যে ওই সময় হাজারদুয়ারিতে প্রচুর দলিল দস্তাবেজ একসময় উনি পড়েছেন, পূর্বপুরুষদের থেকে শুনেছেন, তো বংশ পরম্পরায় শুনে এসছেন। তো বললো যে কেল্লা একেবারে ওই জাফরাগঞ্জ, ইচ্ছাগঞ্জ হয়ে মানে নসিপুরের আগে অব্দি এরিয়া, আর এদিকে আপনার তোপখানা যে আছে আর কি, মানে জাহান কোষা কামান, ওই গ্রাম ওইটা নিয়েছিল। তারপরে উনি বলছেন যে একসময় কেল্লা তারপরে আরও ছোট হয়েছিল যখন, তারপরে তো সেটা ওই এখনকার যে রেজিস্ট্রি অফিস, মানে আমাদের ওই ত্রিপলিয়া গেট হয়ে, মানে একদম ওই জাফরাগঞ্জ থেকে শুরু করে ত্রিপলিয়া গেট হয়ে রেজিস্ট্রি অফিস হয়ে আস্তাবল হয়ে এই আমাদের শাহনগর ঘাটের পুরো এরিয়াটাই ছিল আর কি কেল্লার ভেতরে। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা কি নবাব সাহেব, কেল্লা অথচ আস্তাবল কেন বাইরে? তো উনি বললেন যে আগে আস্তাবল কেল্লার ভেতরেই ছিল, এবং সেটা আমি পুরনো রেকর্ডস থেকে পেয়েছি, নিজামত লেটার্স পড়েছি, সেখানে যখন হাজারদুয়ারি তৈরি করা হচ্ছে তখন ওই আস্তাবলটা ভেঙে দেওয়া হচ্ছে, এবং অনেক বাড়ি সিরাজের ইমামবাড়াটা সরানোর কথা ভাবা হচ্ছিল, তারপরে মানে আরও যে সমস্ত বাড়িঘরগুলো ছিল সেগুলো সরানোর কথা বলা হচ্ছিল। তো সেই সময় আস্তাবলটা ভেঙে দেওয়া হয় কারণ হাজারদুয়ারিটা তৈরি করার জন্য, এবং তখন আস্তাবলটা ভেঙে দিয়ে এই নতুন যেটা হয়েছে সেখানে তৈরি করা হয়। তো এরকম অনেক কিছুই পাওয়া যায়। এবার কেল্লার যে অংশ, বিশাল বড় অংশ ছিল, এবং কেল্লা সম্পর্কে আরেকটা কথা, যে সরফরাজ খানের কেল্লা নাকি অন্য জায়গায় ছিল, সেইটা বলা হয় যে এখন যেটা স্টেশন চত্বর নাগিনাবাগ, ওই চত্বরে একটা বিশাল বড় কেল্লা ছিল সরফরাজ খানের, সেটা প্রথম দিকে, মানে এবং সেটা নাকি ওর কেল্লার ভিতরেই ছিল। এবং এই যে কুলহেরিয়া অঞ্চলটা, এই পুরো মানে স্টেশন থেকে কুলহেরিয়া অঞ্চল হয়ে পুরো এরিয়াটা নাকি সরফরাজ খান বা ওই মুর্শিদকুলি খানের যে মানে এরিয়া ছিল সেইটা, পরে ওই সরফরাজ খান এই সুজাউদ্দিন খান এসে তো সব ভেঙে টেঙে দিয়ে আবার নতুনভাবে তৈরি করে। তো আপনার যেটা প্রশ্ন ছিল যে কেল্লায় এখন কারা থাকে, কেল্লায় মোটামুটি প্রায় 100টা ফ্যামিলি নিজামত পরিবারের থাকে। সেই সাথে নবাব পরিবারের বিভিন্ন কর্মচারী একসময় থাকতো, নবাবদের তাদের বংশধররা তাদেরকে থাকতে দেওয়া, যারা বেরিয়ে যায়নি এখনো রয়ে গেছে, এখনো যারা থেকে বংশ পরম্পরায় জায়গা দিয়েছে তারা থাকছে ওখানে। কিছু মানুষ থাকে যারা মানে ওই স্টেটে চাকরি করতো, তারা তাদের ফ্যামিলি থাকার জন্য জায়গা দিয়েছিল, তারা থাকে। আর কিছু এখন তো স্টেট লিজ দিয়েছে, ফলে বাইরের প্রচুর লোক দোকান টোকান করে তারা এখন থাকতে শুরু করেছে। কিন্তু এখনো প্রায় 100-150 মানে মোটামুটি 100টা ফ্যামিলি বলতে পারি থাকে। সেই অর্থে মির্জাফরের পরিবার এখনো 100-র উপর পরিবার রয়েছে। হ্যাঁ, কেল্লার ভেতরেই সেটা, একটা ব্যাপার আছে ওদের মধ্যে, যে ওই মানে ওদের তো একটা হয় যে নিকাহ ম্যারেজ আর মোতাহ ম্যারেজ। তো মানে একটা হচ্ছে নিকাহ ম্যারেজ, যেটা একদম নর্মাল আইনসম্মত বিয়ে, আর একটা হচ্ছে মোতাহ কন্ট্রাকচুয়াল ম্যারেজ, উপপত্নী।
তো ফলে তাদের যেসব সন্তানরা হতো তারাও আছে, কিন্তু তাদের চিরকালই তারা একটা হতো যে কি হয় মানে তাদের ওই গুরুত্ব যে আমি অনেক বড় ফ্যামিলির যারা নিকা ম্যারেজের সন্তান, ফলে তারা খুব নিজেদেরকে আরো মানে দুই দিকেরই যাদের ব্লাড খুব রয়্যাল আর কি, তারা কিন্তু তাদেরকে হেয় চোখে দেখতো আর কি, হেয় করতো। তো ওই এখনো সেটা থেকে গেছে, এখনো অনেকে মনে করে না, মানে না যে না ওরা সিরাজউদ্দৌলার পরিবারেরও তারা এখনো অনেকেই রয়ে গেছেন এখানে, মানে উম্মে জোহরার মাধ্যমে যারা বিস্তার লাভ করেছিলেন তারা মির্জাফরের পরিবারের সঙ্গে অনেকেই বৈবাহিক সূত্রে মিলেমিশে একাকার হয়ে ওই একসাথেই তারা এখনো পর্যন্ত রয়ে গেছে। একদম, এবং সরফরাজ খানের বংশধরদের সঙ্গে এদের ফ্যামিলির বিয়ে এখনো হয়েছে, এখনো আছে। ইভেন মুর্শিদ কুলি খানের ওই ট্রেন্ড চলছে আর কি, সরফরাজ খান, কিন্তু কেউ পরিচয় দেয় না, প্রত্যেকেই মির্জাফরের বংশধর হিসেবেই এস্টাবলিশড হয়ে গেছে। একদম একদম। এবং আরেকটা মজার বিষয় নিজামত পরিবারে সেই সময় না মানে লখনৌয়ের সঙ্গে ঘরানা, লখনৌয়ের অনেকের সাথে বিয়ে হতো, লখনৌয়ের যে নবাব তাদের সঙ্গে বিয়ে হতো অনেকে, এবং এখনো আছেন। আমি আমার সঙ্গে ভদ্রলোকের খুব ভালো পরিচয়, ওয়াসেক বাহাদুর। তো উনি বলছিলেন যে উনার যে পূর্বপুরুষ তারা লখনৌয়ের আপনার ওই যে লখনৌয়ের নবাব, নামটা ভুলে যাচ্ছি আমি, আসফউদ্দৌলা, আসফউদ্দৌলার বংশধর, মানে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ আসফউদ্দৌলা। তো তার বাবার দিক আসফউদ্দৌলা, মায়ের দিক মোবারকুদ্দৌলা, মানে এই ডিসেন্ডেন্ট। ফলে তাদের যে বংশধারা দুই দিকেই রিচ, এবং এখনো তার মায়ের দিকের এখানে পেনশন পেতো তার মায়েরা, আর তার বাবারা পেতো ওই লখনৌয়ের নবাবের পেনশন, ওয়াসিকা বলা হতো সেটাকে। ফলে এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে নবাব হাজারদুয়ারিতে এই একটা ইকরার নামা বলে একটা চিঠি আছে ছোট্ট, সেখানে নবাব ফেরুদুনজা বিয়ে করছে 30টা প্রায়, মানে 24টা মোতাহ ম্যারেজ, 6টা নিকাহ ম্যারেজ। অথচ তার মেয়ের সঙ্গে একজন মানে লখনৌয়ের একজন খুব রইসের বিয়ে দিচ্ছেন ভদ্রলোকের, নামটা এক্সাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেইখানে উনি প্রতিশ্রুতি দিয়ে নিচ্ছেন যে আমার মেয়ের জীবিত অবস্থায় তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, মানে এরকম অজস্র সব মজার সব ঘটনা। ওনার প্রায় 100টার উপর ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, 101টা শোনা যায়, কেউ বাঁচেনি বেশি। হ্যাঁ, কিন্তু ওই মানে ফেরুদুনজার টাইমের থেকেই কেল্লায় হাহাকার শুরু হলো। মানে এই যে প্রথমের দিকে নবাবদের ছেলে মেয়ে তো অল্পই হতো, ম্যাক্সিমাম সময় এত বেশি ছেলে মেয়ে থাকবে কোথায়, কতগুলো প্রাসাদ করবে, তখন তো তার পেনশন কমে যাচ্ছে, ব্রিটিশদের পেনশন তো কমিয়ে দিয়েছে, আর তাদের যা ঠাটবাট, তাদের যে নবাবিয়ানা, মানে ভাবুন সেই সময় প্রায় 16 লক্ষ টাকা পেনশন দিচ্ছে, 8 লাখ টাকা তার ব্যক্তিগত বা 7.5 লাখ টাকা ব্যক্তিগত সম্পত্তি পেনশনের, তার সংসার চলছে না, ইয়ারলি 7.5 লাখ টাকা, আজ থেকে প্রায় 200-250 বছর আগে চলছে না। অথচ আজকের গেজেটেড অফিসারদের মুন্নি বেগমই তো মাসে 12,000 টাকা তখন, এখন এই 300 বছর পর মানুষ 12,000 টাকা রোজগার করতে হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ, সেখানে উনি তখন সেই 300 বছর আগে 12,000 টাকা মাসে পাচ্ছেন মুন্নি বেগম পেনশন। তাহলে তো এইরকম ব্যাপার। এবার যেটা হচ্ছে যে নিজামত পরিবারের মানে যে মানুষগুলো এখনও তাদের কালচার ধরে রাখার চেষ্টা করছে, তবে দুর্ভাগ্যের বিষয় নিজামত পরিবারের যে সমস্ত নতুন জেনারেশন, তাদের না তাদের ফ্যামিলি নিয়ে কোনো আগ্রহ নেই, কোনো ভালোবাসা নেই, আগ্রহ নেই। তারা জানে মির্জাফরের ডিসেন্ডেন্ট, এইটুকুই, নবাব পরিবারের সাথে তারা যুক্ত, কিন্তু তাদের ফ্যামিলিদের নিয়ে যে কিছু করা, তাদের হিস্ট্রিকে পরিচয় দেয় না, তাদের নিয়ে কোনো আগ্রহ নেই তাদের। ফলে যারা চলে যাচ্ছে খুব আফসোস করে তারা, যারা খুব সিনিয়র মানুষ, যে বারবার বলে যে আমাদের পর আর কেউ থাকবে না, মানে নেক্সট জেনারেশনের ইতিহাস বলার লোকজন আর কেউ থাকবে না, মানে আমরাই শেষ, যেটুকু পাচ্ছ আমাদের থেকে নিয়ে নাও, কারণ আমাদের চলে যাওয়ার পর আর কেউ থাকবে না বলার মতো। তোমার বইগুলো এটা থেকে যাবে, আমি ওটাই চেষ্টা করছি যে আমি ওই মানুষগুলো না থাকলেও তাদের কথাগুলো থেকে যাবে, এক্স্যাক্টলি, যে এই কথাগুলো বলারও কেউ থাকবে না। ফলে এই আমার উদ্দেশ্য এটাই যে বইগুলো অন্তত থাক, যাতে এই ঘটনাগুলো, এই কাহিনীগুলো অন্তত পড়বে। তো আপনি বলছিলেন যে দস্তরখানা মুর্শিদাবাদে, সরি খুশবু গোজেস্তা নামটা দিয়েছে এই কারণে, এই মানে আমার মনে হয় যে নবাবী আমলের বই হচ্ছে তো ফার্সি নামটা থাক, খুশবুয়ে গোজেস্তা বা গুজিস্তা যাই বলা হয়, মানে এর অর্থ হচ্ছে অতীতের সৌরভ বা সুগন্ধ। তো এই বইটাতে আমি রেখেছি। কবে আসবে বইটা? এইটা ফেব্রুয়ারি ফার্স্ট উইক খুব সম্ভবত। আচ্ছা, তার মানে কলকাতা বইমেলা না, কলকাতা বইমেলা হচ্ছে না, এটা মুর্শিদাবাদে, মানে আলাদা করে না, নর্মালি পাবলিশ হবে, কোনো ওকেশন ওয়াইজ হচ্ছে না। তো সেইখানে আমি রাখার চেষ্টা করেছি যে নবাবদের বিভিন্ন আননোন বিষয়, যেমন ধরুন ওই আমি বলছিলাম যে নবাবদের মানে রত্নবিলাস, নবাবদের নৌকা বিলাস, কি করে আমি নবাবদের সব পার্সোনাল বোট থাকতো, বেগমদের আলাদা আলাদা বোট থাকতো, হাজারদুয়ারি ঘাটে বাঁধা থাকতো সে সমস্ত বোট, তাদের নৌকা নিয়ে অ্যাক্টিভিটিস সব থাকছে। তারপরে ধরুন বিভিন্ন নবাবী বাগান নিয়ে থাকছে, নবাব পরিবারের বিভিন্ন আননোন বা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে থাকছে যেগুলো, এবং শেষ পাতে মানে প্রচুর স্টোরি থাকছে,
ওরাল সোর্স থেকে নেওয়া, এরকম একটা স্টোরি আমি বলি, মানে আরও অনেক অজস্র স্টোরি আছে। তো একবার কি হয়েছে, নবাব হাসান আলী মির্জা, তো তিনি দরবারে বসেছেন। তো সেই সময় তো তার ওইরকম গুরুত্বপূর্ণ দরবার কিছু ছিল না, দরবার বসা মানে হচ্ছে একটা বেশ কোনো ওকেশনে তিনি দরবারে বসেছেন, গল্প গুজব হচ্ছে আর কি, সবাই মিলে একটা গুরুগম্ভীর অবস্থায়। তো ওই সময় একটা ব্রাহ্মণ এলেন, একটা হিন্দু ব্রাহ্মণ ভদ্রলোক এলেন, এবং এসে তিনি নবাব সাহেবকে একটা চিঠি দিয়ে বললেন যে নবাব সাহেব, এই চিঠিটা আপনি মানে দেখুন কি আছে এতে। দেখলো যে তা লেখা ছিল যে তার মানে অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না মেয়ের, ফলে কিছু অর্থ সাহায্যের জন্য। তো এই ঘটনাটা মোটামুটি ওই 19 শতকের শেষের দিকের ঘটনা আর কি। তো নবাব সাহেব বললেন ঠিক আছে, দিয়ে দাও, 500 টাকা, সেই সময় 500 টাকা এরকম কিছু দিতে বললো, তো দিয়ে দিলেন। এবং দিয়ে দেওয়ার পর না, মানে যখন চলে যাচ্ছেন ভদ্রলোক টাকা নিয়ে খুব খুশি হয়ে নবাবকে আশীর্বাদ দিয়ে যখন চলে যাচ্ছেন, বললেন নবাব সাহেব আমার একটা অনুরোধ আছে, এই কাগজটা না আপনি খেয়ে ফেলুন। তো নবাব সাহেব তো একটু অবাক হলেন, বাকিরা খুব অবাক হয়ে গেছে যে নবাব সাহেবকে খেয়ে ফেলতে বলছে কাগজ, এটা কি ধরনের কথা। তো নবাব সাহেব বললো ঠিক আছে। তো উনি না ভেঙে একটু কাগজটা মুখে দিয়েছিলেন তখন। তো তখন দেখলেন যে মানে সেটা আসলে মানে খাওয়ার উপযুক্তই। তো উনি বেরিয়ে গেলেন, বললো ঠিক আছে, মানে বলো কাগজ মেরে দস্তরখান পে লাগা দিয়ে যায়। তো চলে গেলেন। তারপর যখন সবাই অবাক হয়ে আজকে উঠে জিজ্ঞেস করলো কি নবাব সাহেব কি এমন ছিল যে আপনি অবাক, মানে তাকে শাস্তি না দিয়ে কিছু আপনি বললেন যে খেয়ে রেখে আসতে বললেন আপনার খাওয়ার টেবিলে, কি ব্যাপার। তো বললো যে আরে পাগল, এটা আসলে উনি মানে স্বর দিয়ে কাগজটা তৈরি করেছেন, আর তারপর জাফরানের কালি দিয়ে চিঠিটা লিখেছেন। বলছে আজকে উনি দরিদ্র, মানে ওনার যে ব্রেন, আজকে তোমাদের অনেক মানে তোমাদের জায়গার থেকে অনেক উঁচু জায়গায় ওনার স্থান হওয়া উচিত ছিল, মানে এরকম টাইপের সব স্টোরি। এবং আরেকটা যেমন স্টোরি আমার মনে পড়ছে, এই স্টোরিটা আমাকে বলেছেন নবাব যিনি আব্বাস আলী মির্জা আর কি, বর্তমান নবাব, যিনি বৈধ উত্তরাধিকারী, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বৈধ এখন মুর্শিদাবাদের বর্তমান নবাব বলাই যায়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যখন তাকে বৈধ উত্তরাধিকারী বলে দিয়েছে, আমরা বলতেই পারি তাকে বৈধ নবাব। এবং উনি বলেছিলেন কথাটা, এবং উনি আরেকটা গল্প বলেছিলেন, এটা আমার ওই দস্তরখানে মুর্শিদাবাদে রেখেছি। তো বলা হতো যে নবাবকে, মানে মুর্শিদাবাদে একটা প্রতিষ্ঠিত কথা, মানে প্রচলিত কথা ছিল যে নবাবকে ড্রেন সে ঘি বেহতা হয়। তো বলছে নবাবকে ড্রেন সে ঘি বেহতা হয়, মানে কথাটা শুনতে খুব ভালো লাগছে, নবাবের ড্রেন দিয়ে ঘি বয়ে যায়। তো বলো ইসকে পিছে রাজ কে হ্যাঁ নবাব সাহেব। তো নবাব সাহেব বললেন যে তখন তো চুরি করতে পারছে না, নবাবের বাড়িতে ভৃত্য খুব, চারিদিকে সব গার্ড, সিকিউরিটি গার্ড, ঘিটা নিয়ে যে বাড়ি যাবে তো চেক করবে, ঢোকার সময় বাইরে বেরোনোর সময় চেক করবে, ফলে চুরি করতে পারছে না। ফলে নবাবের রান্নাঘরের ড্রেন দিয়ে না ঘি ঢেলে দিত, ওই জলের সাথে ঘি বয়ে যেত, বাইরে এসে ঘি তো আর মিশে যাবে না, উপরে ভেসে থাকবে, বাইরে এসে ওরা কালেক্ট করে বাড়ি নিয়ে যেত। ফলে যারা রাঁধুনি ছিল, একদম একদম, ফলে এটা প্রচলিত হয়ে গেছিল যে নবাবকে ড্রেন সে ঘি বেহতা হয়। এরকম আরো অনেক অনেক সব গল্প আছে। একবার কি হলো, এই যে ঘটনাগুলো, এটা কোন নবাবের সময়কার? এইগুলো সবটাই হচ্ছে নবাব, মানে এইগুলো হচ্ছে মোটামুটি ধরুন ওই ওয়াসেফ আলী, নবাব হুমায়ুন জাহ, নবাব ফেরুদ্দিন জাহ, এই টাইম পিরিয়ডের শেষ সময়ের গল্প আর কি। যে নবাব যে সময়ের মানুষ মানে জানতে চায় না, জানতে আগ্রহী নাই এরকম। একবার কি হলো, নবাবরা তো পান খেত, আমি ওই দস্তরখানে মুর্শিদাবাদে নবাবদের পান বিলাসও লিখেছি, যে তারা কি করে পান খেত, তাদের পান নগরদান, খাসদান। হ্যাঁ, তো মানে নবাবদের পান এতটাই জনপ্রিয় ছিল, মানে মেয়েরা পান খাচ্ছে তাদের মুখ রাঙানোর জন্য, এবং ওদের মানে নবাবী কালচারে, শুধু নবাবী কালচারে ভারতীয় কালচারই পানটা একটা গুরুত্বপূর্ণ, এবং সেখানে নবাবরা বাইরে থেকে এসে ভারতীয় কালচার সেটাকে অ্যাকসেপ্ট করেছিল, এবং পান ওদের খুব গুরুত্বপূর্ণ। এবং পান রাখা হতো খাসদানে, আমরা বলি পানদানে ঠিক পান রাখা হতো না, আমরা পানদানে পানের পাতা হয়তো থাকতো না, পানের পাতা রাখার জন্য আলাদা কন্টেনার ছিল, খাসদানে থাকতো পানের মশলা, পান পাতা রাখার জন্য আলাদা কন্টেনার। মানে এই ধরনের কন্টেনার ওই নিউ প্যালেসের মধ্যে কিন্তু বেশ কিছু কন্টেনার আছে, কিছু আছে। তারপরে পানের যে মানে পানের পিক ফেলার জন্য আলাদা কন্টেনার। আবার পান যখন রেডি করা হয়ে গেল, তখন সেই পান রেডি হওয়া পান, মানে খাওয়ার উপযুক্ত পান, সেটাকে আবার যা রাখা হচ্ছে খাসদানে, এবং সেখানে সেই সোনার চেন সিস্টেম, সেই চেনের আবার অনেকগুলো ব্রাঞ্চ, সেখানে পিন গাঁথা আছে। এবার ওই 3-4-5-6টা পান রেডি করে পিনে, সোনার চেন দিয়ে পিন, এবং ওটা রাখা হতো খাসদানে। এবার কোনো গেস্ট এলো, ওই মালাটা তুললো সোনার দিয়ে, তো ওই আঙ্গুরের থোকার মতো ঝুলে আছে পান, তখন হয়তো সে একটা করে নিয়ে নিল। এবং ওই গোলাপের আতর, মানে কোনো গেস্ট আসছে, ওই হাতে গোলাপের আতর আর পান, এটা দেওয়ার ওদের মানে রেয়াজ আর কি। এখন আর নেই সেই অর্থে, তো হারিয়ে যাচ্ছে সব। এবং আজ থেকে প্রায় 30-40 বছর আগেও ছিল এটা, সম্ভ্রান্ত নবাবী ফ্যামিলিতে এটা ছিল, আমি শুনেছি গল্প। তো নবাব ফেরুদ্দিন হুমায়ুন জাহ বলে, তো
নবাবরা সেই শাহী গন্ধওয়ালা মশলা দিয়ে তারা পান খাচ্ছে, সেখানে কস্তুরি থাকছে, আরও অনেক মশলা। তো নবাবের কোনো এক ভৃত্য, তার মনে হয়েছে যে নবাব সাহেব কি এমন পান খায়, এটা নবাব হুমায়ুন জালালের কথা, যে কি এমন পান খান যে এত সুগন্ধ বেরোয় তার মুখ দিয়ে। ফলে নবাবের পানতে তো একটা ভৃত্য, তার তো ক্ষমতাই নেই যে বলে নবাবকে যে নবাব সাহেব আমিও পান খাবো, আমাকেও পান দিন, ফলে সম্ভব না। আর নবাবরা কি হতো, নির্যাসটা বেরিয়ে যাচ্ছে, পান ফেলে দিত, তারপর আবার নতুন একটা পান মুখে দিচ্ছে, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণই। তো জাস্ট নবাব পান ফেলে দিয়েছে, উনি না ওই ভৃত্যটা পানটা তুলে নিয়ে মুখে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে নাকি তার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সে মারা যায়। তো মনে করা হয় যে হয়তো কোনো একটা বিশেষ কোনো মশলা বা কোনো কিছু তামাক সহ্য করতে পারেনি, বা হয়তো তার মানে হার্টে ব্লকেজ কিছু একটা বা কিছু একটা হয়েছিল আর কি, ফলে তিনি মারা যান। তো এটা স্টোরি এরকম অজস্র। একবার কি হয়েছে, নবাব ফেরত ইয়ের আমলে অথচ নবাব সেটা খাচ্ছেন, এইখানে একটা মোরগখানা ঘাট আছে, কেল্লার প্রথম ঘাট যদি বলি, মোরগখানা ঘাট, সেটা সিরাজউদ্দৌলা পার্কের ওখানটায়, পার্কের ওইখানটা ভেতরে ঢুকে আর কি। তো মোরগখানা ঘাটে কি হয়েছে, মোরগখানা ঘাটের নাম কেন মোরগখানা হলো, খুব ইন্টারেস্টিং নবাবের। তো ওইখানে না ওই মানে একটা মানে মোরগ রাখা হতো, নবাব ফেরুদুনজার আমলের টাইমের কথা। তো ওই ছোট ছোট মোরগ রাখা হতো, সেটাকে ওই সাপের মানে বাচ্চা খাওয়ানো হতো সেই মোরগকে। ওদের কথা বা বিশ্বাস অনুযায়ী সাপের বাচ্চা খাওয়ালে মোরগটা বিষে অভ্যস্ত হবে, এবং ফলে ওই মোরগের মাংস দিয়ে মুরগকে দমপাক্ত করলে সেটাকে নবাবের ব্রেকফাস্টে দেওয়া হতো। এই কথাটা আমার ওই বইয়ে রাখা আছে। তো সেই নবাবের ব্রেকফাস্টে দেওয়া হলে নবাব সেটা যদি খায়, তাহলে বিষের প্রতি তার একটা প্রতিক্রিয়া তৈরি, মানে বিষের থেকে ওর শরীরে একটা ক্ষমতা তৈরি হবে, বিষ কার্যকরী হবে না তার দেহে। ফলে এইভাবে ওই মোরগগুলো রাখা হতো বলে ওটা মোরগখানা ঘাট, নবাবের ব্রেকফাস্টের খাওয়ার জন্যে সেখানে পোষা হতো মোরগ। হ্যাঁ, এবং এই নিয়ে আমি কাসিমবাজারের রাজা যিনি আছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তাদের ফ্যামিলির ব্যাপারে। তো সেখানে তাদের খুব ভালো ভালো গল্প বলেছিলেন আর কি পল্লববাবু। তো তিনি এরকম বলছিলেন যে আমাদের বাড়িতে প্রচুর ব্রিটিশরা আসতো, কারণ তখন তো ওই ব্রিটিশরা দেখাশোনা করতো সব অল্প বয়সে নাবালক রাজা। ফলে ব্রিটিশদের তো খাওয়ানোর নেই, মানে ব্রিটিশরা তখন তো হিন্দু ব্রাহ্মণ বাড়িতে মুরগি খাওয়াতো বাবা, অনেক নিষিদ্ধ ব্যাপার ছিল। ফলে একজন পর্তুগিজ সেফকে রাখা হয়েছিল, এবং রাজবাড়ির একদম পেছনের দিকে পুকুরের ধারে একটা কুড়ে বাড়ি করে দেওয়া হয়েছিল, এবং সেখানে তিনি মুরগি পোষতেন, এবং তিনি মানে ব্রিটিশরা যখন আসতেন তখন তাদেরকে আর কি ওই ডিম থেকে শুরু করে মাংস রোস্ট করে খাওয়ানো হতো, তখন তিনি রান্না করতেন, তিনি খাওয়াতেন, এরকম মানে কাসিমবাজার রাজবাড়ি। এরকম অনেক গল্প আছে কাসিমবাজার, আমি শুনেছিলাম। যাই হোক, তো আর একটা যেটা গল্প, মানে এরকম গল্প শেষ হবে না, মানে এত অজস্র আমি কালেক্ট করেছি এগুলো, আমার ভীষণ ভালো লাগাচ্ছিল এগুলো। তো একবার কি হলো, নবাব আর কি মানে ওয়াসিফ আলী মির্জা, খুব সম্ভবত মুসায়রার একটা প্রোগ্রাম ছিল ওয়াসিফ মঞ্জিরে। তো নবাব সাহেব বসে আছেন, মানে তার সভাসদরা বসে আছেন, নবাব সাহেব আসছেন না। তো অনেকক্ষণ হয়ে গেল, নবাব সাহেব আসছেন না, কী ব্যাপার। তো অনেকক্ষণ পর নবাব সাহেব এলেন, এসে কিছুক্ষণ পর না বসে প্রোগ্রাম শুরু হলো, নবাব সাহেব এলেন। তো বসার কিছুক্ষণ পর না উনি আবার চারিদিকে সব দেখলেন, দেখে কিছুক্ষণ পর উঠে চলে গেলেন। তো কিছুক্ষণ পর আবার বেশ কিছুক্ষণ পর উনি এলেন। তো আর থাকতে পারলেন যে আপনি এত দেরি করে সব জিজ্ঞেস করে ফেললেন যে নবাব সাহেব আপনি তো এত দেরি করে এলেন, কিন্তু এসে আবার চলে গেলেন কেন, আমাদের কি কোনো গুস্তাখি হয়েছে, মানে আপনি চলে গেলেন কেন আবার। তখন নবাব সাহেব বললেন যে আরে আমি তো এসেছিলাম, এসে দেখছি যে আমি পাগড়ি পরে এসেছি, তোমরাও সব পাগড়ি পরে এসছো, ফলে আমি আর থাকতে পারলাম না, গিয়ে টুপিটা পরে এলাম পাগড়ি খুলে, মানে সবার সাথে এক হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, মানে এরকম ছিল ব্যাপার। তো নবাব ওয়াসিফ আলী মির্জার অজস্র গল্প আছে, তার মধ্যে একটা গল্প, এটা আমাকে ওয়াকিল আলী মির্জা বলেছেন, হাজারদুয়ারিতে চাকরি করেন, নিজামত ফ্যামিলির সিনিয়র মেম্বার। তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে নবাব পরিবারে আমরা যতই যা বলি, মীর জাফরের তো 3টে ওয়াইফ ছিলেন, 4টে ওয়াইফ ছিলেন, তার মধ্যে 3টে ওয়াইফের সন্তানরা, মানে তো প্রথম যে শাহ খানাম বেগমের তো কেউই হয়নি আর কি, সেটা দুর্ভাগ্য। মুন্নি বেগম থেকে বেঁচে থাকলেন না। আর রাহাতুন্নিসা বেগমের একটা ছেলে নবাব হয়েছিল, আশরাফুদ্দৌলা, কিন্তু সে তো কয়েকদিনের নবাব, 10 দিন বোধহয় ছিলেন, তারপর তো তিনি চলে গেলেন। ফলে এই যে বাব্বু বেগম, এই বাব্বু বেগমের তো সেই অর্থে রয়্যাল ব্যাপারটা ছিল না, তিনি বাইজি ছিলেন, সে মুন্নি বেগমের ছিল না, কিন্তু ক্ষমতাবান ছিলেন। কিন্তু একটা যেটা ব্যাপার ছিল যে এই নবাবরাও না মানে ওই শাহ খান জাফরাগঞ্জ ফ্যামিলিকে খুব রেসপেক্ট করতেন, কারণ এরাও জানতেন যে আসলে ওদের যে রয়্যাল ব্যাপারটা, মানে একদিকে আলীবর্দীর রক্ত, একদিকে মানে মীর জাফর, মানে ওই ব্যাপারটা এরা খুব রেসপেক্ট করতো, তাদেরকে প্রচন্ড রেসপেক্ট করতো। তারা কোনো নবাবই পেল না, কিন্তু চিরকাল একটা রয়্যাল একটা আলাদা কাজ করতো, যেহেতু ওটা
মানে আলীবর্দীর সঙ্গে জুড়ে আছে। একদম একদম। এবং নবাবি পেলো না, কিন্তু এরা এই মুন্নি বেগমের মানে বাবু বেগমের যারা ডিসেন্ডেন্ট তারা কিন্তু যেসব নবাবরা হয়েছে তারা খুব রেসপেক্ট করতো। তো এবার কি হলো, মানে ওই আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ইস্কান্দার জা, খুব সম্ভবত ইস্কান্দার জা বলে ওই ফ্যামিলির একজন ছিলেন। তো উনি ওয়াসিফ আলী মির্জার বন্ধু ছিলেন। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম, নবাব তখন ওই জাপানি আক্রমণ কলকাতায় 85 পার্ক স্ট্রিট থেকে চলে এসেছেন, এসে ওয়াসিফ মঞ্জিলে থাকছেন। তো এই সময় ওই ওই ভদ্রলোক 1942-43 এই বা 43-44 এরকম কিছু একটা হবে। তো ওই সময় উনি জাফরাবাদ থেকে সাইকেল চালিয়ে, ওই সময় সাইকেল চালিয়ে মানে খাকি হাফ প্যান্ট, খাকি হাফ শার্ট, মাথায় একটা হ্যাট, আর সাইকেল চালিয়ে উনি আসছেন। তো এসে বললো যে নবাব সাহেব ঢুকবেন, নবাব এসছে, বন্ধু এসছে, ওয়াসিফ আলী তার বন্ধু। তো এই দক্ষিণ দরজায় পুরো সিকিউরিটি গার্ড আটকে দিল, যাবে না, যাওয়া যাবে না, সম্ভব না, যাওয়া পারমিশন নেই। তো পরিচয় দিয়েছে, বললো না, নবাব সাহেব বলে দিয়েছে কাউকে আসা যাবে না কারো। তো তখন উনি প্রচণ্ড রেগে গেছেন, যে এবং উনিও জানতেন যে ওনার ফ্যামিলিকে কত রেসপেক্ট করা হয়। তো উনি রেগে গিয়ে বলছেন যে কন হে ইহা পে, যাও যাকে ওয়াসিফ আলী মির্জা কো বুলাও, ও আয় আর আকে মেরে ছাতা বন্ধ করে। মানে কত দাপট, যে ওয়াসিফ আলী মির্জাকে ডেকে নিয়ে এসো, মানে যখন যেতে দিচ্ছে না তখন উনি ওনার দাপট দেখাতে বলছেন যে যাও ওয়াসিফ আলী মির্জাকে ডেকে নিয়ে এসো তোমরা, দিয়ে ওকে বলো যে ও এসে যেন আমার ছাতা বন্ধ করে দিয়ে যায়। ফ্রেন্ডশিপ, নিজেদের বন্ধুত্ব আর কি, সেটা দেখানোর জন্য আর কি সে বলছে। এবং খবর যায় এবং ওয়াসিফ আলী মির্জা বলে ওকে ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। তো এরকম অজস্র গল্প, এবং বিশেষ করে যেমন অনেক ভৌতিক গল্প আছে। আজকে নবাব সাহেব বলছিলেন এরকম বেশ কিছু ভৌতিক গল্প কেল্লায়। পিছেল পিয়ারি বলে একজন, মানে ওদের কথা অনুযায়ী যে পা দুটো চুড়েল বলে, তো পা দুটো পেছন দিকে ঘোরানো থাকে, এরকম অনেক দেখেছে, অনেকে দেখেছে। এবার ভূতিত্ব বিশ্বাস অনেকেই করে না, অনেকে করে। তো যাই হোক, এগুলো সব তো যা দেখা ঘটনা আর কি, এরকম আজকেই বলছিলেন নবাব সাহেব এরকম। তো মানে অজস্র গল্প আমি চেষ্টা করেছি সবগুলো রাখার ওরাল সোর্স, এবং কিছু কিছু পুরনো গল্প আমি রাখার চেষ্টা করেছি। আর ওই বইটাতে মানে আশা করি বইটা ভালো লাগবে এই কারণেই যে বইটাতে এমন কিছু রাখার চেষ্টা করেছি যেগুলো হয়তো মানুষ এর আগে সেভাবে পড়েনি, বা হয়তো আমার ওই বইটি হয়তো প্রথম। এবং আস্তাবলের একটা ইতিহাস আছে, আমি কদিন আগে নিউজ পেপারে একটা এগুলো নিয়ে তো কেউ সেভাবে লেখেনি না এর আগে। আস্তাবল নিয়ে আমার যেটা প্রশ্ন ছিল যে আস্তাবল নিয়ে কোথাও কোনো ইনফরমেশন নেই, অথচ বিরাট একটা বিল্ডিং। তো আমার মনে হলো যে এত বড় একটা বিল্ডিং অথচ কোনো ইতিহাস থাকবে না এর, নিশ্চয় আছে। তো আমি না প্রথমে বই পড়তে শুরু করলাম, প্রচুর বই ঘেটেছি, যে সমস্ত প্রচলিত বই, যে দেখি তো কি আছে। তো কোথাও নেই, মানে আছে অনেক জায়গায় আস্তাবল নিয়ে আছে 2-4 লাইন, এবং আস্তাবলে হাতি, ঘোড়া, উট সবই থাকতো এরকম লেখা, কিন্তু সব থাকতো না। পরের দিকে থাকতো কিছু খচ্চর, কিছু উট, কিন্তু এই হাতি কখনো থাকেনি আস্তাবলে, কখনোই থাকেনি হাতি। যাই হোক, তো আমার মনে হয় যে আস্তাবলের ইতিহাস থাকবে না। তো আমি প্রচুর বই, প্রচলিত যে সমস্ত বাংলা বইগুলো আছে আমি ঘেটেছি, কোথাও নেই। মানে ইভেন এমনই দুরবস্থা, কেউ চেষ্টাও করেনি সেখানে লেখা যে আস্তাবলটা কোন নবাবের আমলে তৈরি। এবং আস্তাবলটা এত সুন্দর, এত বড় একটা আস্তাবল, সেটা কিভাবে ভগ্নদশা, এত ভেঙে চুরমার হয়ে আস্তে আস্তে একদম ভগ্নদশা। তো আমার তখন মনে হলো যে তাহলে এটা লিখতে হবে। তো আমি মাসুদ মুর্শিদাবাদেও আস্তাবল আছে, কিন্তু সেখানে ডিটেলস কিছু নেই। তো আমি তখন কি করলাম, নিজামাত লেটার্স ঘাটতে শুরু করলাম, যে আস্তাবল যদি হয়ে থাকে তৈরি, তাহলে কিন্তু নিজামাত লেটার্সে হাজারদুয়ারির কথা যখন আছে, আমি যখন পেলাম যে হাজারদুয়ারি তৈরি করার সময় কেলদার আস্তাবল ভাঙা হয়েছে এবং এই আস্তাবল তৈরি হয়েছে, ফলে নিজামাত লেটার্স যদি ঘাটতে শুরু করি, প্রায় 1000-1500 চিঠি এরকমভাবে ঘাটতে বেশ কিছু চিঠি পেলাম যেখানে আস্তাবলের কথা উল্লেখ আছে, এবং আস্তাবলের কে তৈরি করেছে তার নামও পেলাম। ফলে ওই সব মিলিয়ে একটা লেখা, প্রায় 2500 ওয়ার্ডের একটা লেখা আমি রেডি করেছিলাম, এবং সেটা রিসেন্ট আমার ওই বইতে থাকছে। তো তারপরে ধরুন ওই মাহেল স্যারের কথা, বইটার একটাই উদ্দেশ্য ছিল যে সমস্ত বিষয় নিয়ে কাজ হয়নি, যে সমস্ত বিষয়গুলো মানুষের জানা উচিত কিন্তু তারা জানতে পারছে না, সেগুলো রেখে যাওয়া। হয়তো এই সমস্ত বই কি হয়, মানে এই সমস্ত বই পাঠক তো কম, আর ইতিহাস তো মানুষ পড়েই না, আগ্রহ নেই। ফলে আমার এখনকার দর্শকদের উদ্দেশ্যে বা এখনকার পাঠকের উদ্দেশ্যে লেখা না। এই বইটা আজ থেকে 50-60 বছর পর যদি কেউ খুঁজতে যায়, যখন হয়তো কিছু থাকবে না এগুলো, তখন যেন এইগুলো থাকে, সেই তখনকার মানুষগুলো যেন এখনো পড়তে পারে। আমরা পড়ছি না, আমরা 200-250 বছর 100 বছর আগে ঠিক খুঁজে বার করছি, এবং সেগুলো আমাদের কাছে প্রচন্ড দামি মনে হচ্ছে সেই লেখা। একদম। তো আমি এই উদ্দেশ্য আমার এখনকার পাঠকদের উদ্দেশ্যই না, আমি চাই না যে এখনকার পাঠক যদি কেউ না পড়ে আমার কোনো যায় আসে না, আমি এখনকার জন্য লিখছি না। আমি লিখছি আজ থেকে 50-60 বছর পরে যারা এসে খুঁজবে, সত্যি অর্থে যারা খুঁজবে, যে কিন্তু কাউকে পাবে না, কিছুই পাবে না দেখতে, তাদের জন্য রেখে যাচ্ছি আমি। আমার উদ্দেশ্য এটাই। হ্যাঁ, আমি যে সমস্ত কথা বলছিলাম যে বিদেশি পর্যটকদের লেখা
তারা কেল্লায় আসছে। এবং মারিয়া মিসেস সেরুডের কথা বলছি, মিসেস সেরুড তার যে সমস্ত বর্ণনা, এত মানে জীবন্ত বর্ণনা, কোন বেগম কোন ড্রেস পরেছে, তার মেয়ে কি পরেছে, মানে তার গায়ে কি গয়না আছে, তা দেখতে কেমন, সব কিছু। এবং তাদের এত সুন্দর বর্ণনা যে সব একদম ক্লিয়ার, মানে মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, পুরো ফিল্ম দেখছি এরকম একটা অনুভূতি। ফলে সেগুলোকে ওই তাদের মতো করে আমি সেগুলোকে নিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো আমি রাখছি বইতে, যাতে পাবলিক, তখন তো কেউ ছিল না, ফলে এখন যদি মানুষ জানতে পারে। এবং আমার কাছে খুব গায়ে কাটা দেয়, মনমোহন বন্দ্যোপাধ্যায় বলে খড়দহের একজন ভদ্রলোক ছিলেন, মনমোহন বন্দ্যোপাধ্যায়। তো তিনি মোটামুটি 1912-তে নৌকা চালিয়ে মুর্শিদাবাদে এসেছিলেন, মানে তার উদ্দেশ্য ছিল কাশি যাওয়া। তো তিনি নৌকা চালিয়ে এলেন মুর্শিদাবাদে। তো হাজারদুয়ারি দেখে তার একটা কথা আমার খুব গায়ে কাটা দেয়। তিনি বলছেন যে আমি যখন হাজারদুয়ারি থেকে নামছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি নেমে দেখছি যে হাজারদুয়ারির পেছনে টেনিস কোর্টে নবাব ওয়াসেফ আলী মির্জা, তৎকালীন নবাব, টেনিস খেলছেন। মানে তিনি দেখছেন নবাব ওয়াসেফ আলী মির্জা টেনিস খেলছেন হাজারদুয়ারির পেছনে। তো এই যে নবাব, ধরুন বাবর, মানে নবাব বাবর আলীর কথাই বলি, বাবর আলীর সম্পর্কে, নবাব আলিজা সম্পর্কে প্রচুর ইনফরমেশন আমি ওই ব্রিটিশদের বর্ণনা থেকে পাচ্ছি। তো মানে এরকম অদ্ভুত। এবং তিনি তার ড্রেসের বর্ণনা করছেন, তার ড্রেসে কতগুলো মানে রত্ন লাগানো আছে, দেখতে কেমন, বিভিন্ন বর্ণনা সেখানে উল্লেখ আছে, সব বিভিন্ন বর্ণনা। এবং নবাব ফেরদুঞ্জার সময় বলা হয় যে ফেরদুঞ্জার আফিমের খুব নেশা ছিল, আফিম খেতেন খুব। তো নবাব ফেরদুঞ্জার এরকম একটা মানে করেছিলেন, একটা ওসিয়তনামা বোধহয় এরকম করে গেছিলেন যে আমি যখন মারা যাব, মোহাম্মদী বেগম, তার ওই মানে ব্রিটিশ যে মানে বেগমটা ছিল পরবর্তীতে, মানে সারা বেগমের পরে যিনি বিয়ে করেছিলেন, আর একটা নামটা ভুলে যাচ্ছি, লেউইস, যাই হোক নামটা, মানে মোহাম্মদী বেগম হয়েছিল পরে। তো তাকে বলে গেছিল, মানে তার নামে বলে গেছিলো যে আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পর কিন্তু মানে আমার কনফার্ম করে নিয়ে আমি সত্যি মরেছি কিনা, তারপরে কাফিনে ঢুকিও, তার আগে কাফিনে ঢুকিও না। কারণ তিনি আফিমকে প্রায় অবচেতন, মানে একদম অবস্থায় পড়ে থাকতেন এবং মৃত্যুর মানে মরার মতোই মনে হতো, মৃত নবাব মনে হতো। তো এরকম হয়েও ছিল। আমরা পলিসি ফ্রম পলিসি টু পাকিস্তান, যে ইস্কান্দার মির্জার, মানে হুমায়ুন মির্জার বই, সেখানে উল্লেখ আছে। তো ওরা ফ্যামিলির লোক, নবাব পরিবারের লোক। সেখানে উনি বলছেন যে নবাবকে যখন কারবালা নিয়ে যাওয়া হয়, নবাবের তো ইচ্ছা ছিল যে শেষ ডেড বডি যেন কারবালায় যাবে। তো কারবালায় নিয়ে গিয়ে বলছে যে ওইরকম তো হুমায়ুন, মানে ওকে কফিনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো কফিনে ঢুকিয়েছিল নর্মালভাবেই, কিন্তু যখন কারবালায় নিয়ে যাওয়া হয়, বলছে যে কফিনের ওপরের সেগমেন্ট, যে সেকশন ওপরে পুরো নখের আঁচড়ের দাগ, আর নবাবের হাত বুকের ওপর রাখা ছিল, কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে ছিল চারিদিকে, চুল ফুল সব অন্যরকমভাবে ছিল। ফলে মনে করা হচ্ছে যে নবাব হয়তো পরে জেগে গেছিলেন, কিন্তু জাহাজে আর কে শুনবে তার কথা। এরকম প্রচুর মানে সেই তো সে আফিমের ঘরেই আর কি, আফিমের ঘরেই ছিলেন। এবং তখন হয়তো পরে জ্ঞান ফিরেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন তো জাহাজে ছিলেন, আর জাহাজে তিনি কফিনের ভেতরে ছিলেন। হ্যাঁ, কফিনের ভেতরে ছিলেন। ফলে সেখানে তো আর মানে তাকে ডাকার, মানে তাকে সাহায্য করার কেউ ছিল না। এই কেল্লা নিজামাতের ভিতরে এত ঘটনা আছে, ভাবা যায় না। মানে আমি শুধু ভাবি যে আমি কতটুকু, মানে একটা সমুদ্র থেকে আমি 1 চামচ জল তুলছি, আমি শুধু আফসোস হয় আমার যে আমি হয়তো আজ থেকে 80-90 বছর আগে জন্মালে হয়তো আরো অনেক কিছু লিখে যেতে পারতাম, বলে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই। মানে আমার শুধু মনে হয় যে আমি তো কিছুই করতে পারছি না, মানে একটা সাগর থেকে আমি 1 চামচ জল তুলছি জাস্ট। এবং আর কিছুদিন পর হয়তো এই যে মানুষগুলোর কাছ থেকে তথ্য পাচ্ছ, তারাও থাকবে না। পরবর্তী যারা, তারা সোর্সটুকুও দিতে পারবে না। এইটাই সব থেকে দুঃখের বিষয়। আচ্ছা, আমি বলি এবার তাহলে, যে খুশবুয়ে গুলিস্তান যেটা তুমি শোনাচ্ছিল সেটাই। হ্যাঁ, এইখানে আছে বাংলা সুবার মাসনাদের কিস্সা। এই যে বাংলা সুবার মাসনাদ আমরা যেটা বলি, হাজারদুয়ারির মাসনাদ আছে তো সিংহাসন, সেটা নবাব হুমায়ুন যে পরে করেছে, কিন্তু যে সুজা তৈরি মাসনাদ, সেই মাসনাদের যে গল্প, সে একেবারে তৈরি হয়ে থেকে শুরু করে একবার রাজমহল, একবার জাহাঙ্গীরনগর, আবার মুর্শিদাবাদ, যেটা ভিক্টোরিয়াতে আছে এখন। এবং ভিক্টোরিয়া যাওয়ার আগে কি হলো, তাখ্ত মোবারক, ভিক্টোরিয়া যাওয়ার আগে কি হলো, ওটা থাকলো ওই ইয়েতে আপনার ওই নবাব হুমায়ুন হুমায়ুন মঞ্জিল বা মুবারক মঞ্জিল, ওইখানে পড়েছিল, একদম ওই মানে মতি মহলের সামনে পড়েছিল, জাস্ট রোদে পড়েছিল, এবং কার্জন এসে দেখে নিয়ে গেল। তো মানে এখানে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যে ওই মনমোহন গঙ্গোপাধ্যায় যার কথা বলছিলাম, তো উনি সেই সময় শুনেছেন যে নবাব ওয়াসেফ আলী মির্জা বেশ কিছু ছবি উনি প্যালেস থেকে না নিজে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছিলেন। তো বলে কেন? বলছে কার্জন দেখলে এটা নিয়ে নেবে, লর্ড কার্জন দেখলে এটা নিয়ে নেবে। ফলে উনি সরিয়ে নিয়ে গেছিলেন, এবং তিনি মনমোহন গঙ্গোপাধ্যায় তিনি বলছেন সে কথা। যাই হোক, তো এটা একটা ব্যাপার থাকলো।
আর আছে নবাবদের জলযান ও নৌবাহিনীর কথা। তারপর থাকছে নবাবদের যন্ত্রসঙ্গীতের ঐতিহ্যের কথা, মানে ওই যে যন্ত্রসঙ্গীত, নবাবত খানা, এসব। এটা আমি আনন্দবাজারেও লিখেছিলাম, 2019-এ একটা বেরিয়েছিল আনন্দবাজারে। তারপর থাকছে বাংলা নবাবদের বই প্রীতির কথা, কোন নবাব কি বই পড়তো, কি বই লিখেছে, বহু নবাব বই লিখেছে, তাদের লেখা বই কি বিষয়বস্তু আর মোটামুটি রাখার চেষ্টা করেছি। নবাবী আম্বাখানার কথা, বাংলা নবাবদের সুগন্ধি প্রেমের কথা, খুশবু, আতর। তারপর আছে মুর্শিদাবাদ শহরের রমজানের সেকালেকাল, কী করে নবাবদের আমলে মুর্শিদাবাদ শহরে রমজান পালন করা হতো। তারপরে মুর্শিদাবাদ শহরের ঈদের সেকালেকাল, ঈদ পালন কী করে করা হচ্ছে। নবাবী আমলে খোজাদের কথা, খোজা এর খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তারপর নবাবী আস্তাবলের কথা, শেখ দিন মোহাম্মদ ও উইলিয়াম হিকি স্মৃতিচারণায় নবাবী আমলের মুর্শিদাবাদ, ওদের যে এক্সপিরিয়েন্স, তারা কি মুর্শিদাবাদ দেখেছে সেটা নিয়ে আর কি। তারপর জর্জ আনসলি বা জর্জ ভাইকাউন্ট ভ্যালেন্সিয়ার মুর্শিদাবাদ ভ্রমণের কথা, মিসেস সেরুডের চোখে নবাবী আমলের মুর্শিদাবাদ, নবাবদের শিকার কথা, মারিয়া নুজেন্টের চোখে নবাবী আমলের মুর্শিদাবাদ, ক্যাপ্টেন টমাস স্কিনারের মুর্শিদাবাদ ভ্রমণের কথা, উইলিয়াম হেনরি ফ্লোরিও হাচিসনের মুর্শিদাবাদ ভ্রমণের কথা, কলকাতার বুকে অবস্থিত নবাবদের স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ হাউসের কথা, গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও নবাব নাজিম ফেরদুঞ্জার কথা, মুর্শিদাবাদের এক প্রজাহিতৌষী নবাবের গল্প, বাংলার শেষ নবাব নাজিমের এক বিলেতি কন্যার কিস্সা, খড়দহের এক যুবকের স্মৃতিচারণায় বিংশ শতকের প্রথম দিকের মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের নবাব বাহাদুর ওয়াসিফ আলী মির্জার এক হিন্দু বেগমের কথা, সুশীলা খানমের কথা, জাফরাগঞ্জের নবাব ফৈজ আলী খান ও তার ফৈজবাগের কথা, মুর্শিদাবাদের রইসবাগের কথা, আর নবাবী আমলের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা। এই নিয়ে আর কি বইটা হচ্ছে। সবটাই প্রায় অজানা মানুষের কাছে। হ্যাঁ, আমি সবটাই অজানা এবং আমার এটা আমার মানে চেষ্টা ছিল যে এইগুলো মানুষ জানা উচিত, মানে আমার ওইটাই উদ্দেশ্য থাকে সবসময় লেখার। এবং আমার মানে মুর্শিদাবাদের ইতিহাস বললে বা বাংলার ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস, নবাবী আমলের মানে ম্যাক্সিমামটা ওই পলাশী যুদ্ধের পর আর সেরকম কেউই মাথা ঘামায়নি, না নিখিল রাত রায়, না আমরা মানে তৎকালীন যা আমাদের সুজিত চৌধুরী বা কারোরই, একমাত্র কিছু আঞ্চলিক যারা ইতিহাস চর্চাকারী তারা কিছুটা লিখে গেছে। কিন্তু এত পুঙ্খানুপুঙ্খভাবে তুমি যেটা কাজটা করছো, এটা একটা মানে ভবিষ্যতের জন্য কিন্তু সত্যি অমূল্য সম্পদ হয়ে রয়ে যাবে। ভবিষ্যতের জন্যই রেখে যাচ্ছি, আমার এই সময়ের পাঠকের জন্য না, তারা না পড়লে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, যে যারা আজ থেকে 50 বছর পরে এসে খুঁজবে তারা যেন কিছু পায়, তাদের জন্য রেখে যাচ্ছি। তো এগুলো আমার ওই কিছু প্রাইমারি ডাটা, যে নিজামত লেটার্স আমাকে খুব হেল্প করে, নিজামত লেটার্স, নিজামত অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয়গুলো, পুরনো যে সমস্ত চিঠিপত্র থেকে শুরু করে পুরনো ব্রিটিশদের যে সমস্ত, এগুলো আমাকে ব্রিটিশ মিউজিয়ামের আমি মেম্বারশিপ নিয়েছিলাম অনলাইনে, যেটা সেখানে প্রচুর কিছু আছে, সেখান থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি। বিভিন্ন ইউরোপিয়ান মিউজিয়ামগুলো আছে যেগুলো, সেখানে অনলাইনে অনেক কিছু করা যায়, একটু মেম্বারশিপ নিলেই করা যায়, সেখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়েছি। আর সব থেকে হেল্প হয়েছে আমাদের যে সমস্ত নিজামত পরিবারের যারা সিনিয়র মানুষ যারা আছেন, তাদের বেশি কিছু কেউ নেই, মানে ওই 80 বছর প্লাস, মোটামুটি ধরুন 6-7 জন মতো আছে। ডক্টর রেজা আলী খান আমাকে অনেক হেল্প করেছেন, এবং ডক্টর রেজা আলী খান আমার বাবা, উনি একটা অমূল্য সম্পদ ছিলেন, একদম আমার বাবার টিচার ছিলেন। উনি আব্বাস আলী মির্জা দুজনই আমার বাবার টিচার, বাবা নবাব বাহাদুরের স্টুডেন্ট ছিলেন, ফলে আমাকে খুব খুব ভালোবাসতেন ডক্টর রেজা আলী খান, এবং প্রতিদিন ফোন করতেন। এমন হয় যে প্রতিদিন উনি খোঁজ নিচ্ছেন, ফোন করছেন সেই সময়। তো মানে আমাকে যখন মারা যান উনি, তখনও তাই, মানে উনি হায়দ্রাবাদে ছিলেন, উনি ছেলের কাছে, উনি আমাকে ফোন করলেন যে ফারুক আমি ফিরছি, আমি এসেই তোমায় আমার সঙ্গে দেখা করতে আসবো। ওটা আমার কাছে খুব আফসোস, মানে উনি হায়দ্রাবাদে থাকাকালীন আমার সঙ্গে কথা হয়েছিল, ফিরে গিয়ে ইন্টারভিউটা দেবো, যখন তৈরি হচ্ছি ইন্টারভিউ নেবো, ফিরে এসছেন, খবর পাচ্ছি, যাবো যখন শুনলাম মৃত্যু সংবাদ। একদম। তো উনি অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কিছু। এবং উনি একটা কথা বলতেন যে মানে উনি ওনার খুব স্বাভাবিক ব্যাপার সেটা, উনি যেহেতু ওই মিরানের ফ্যামিলির লোক, উনি বলতেন যে ফারুক আমি মুর্শিদাবাদে কখনো চায়ের দোকানে বসে চা খেতে পারবো না, মানে আমাকে আমার ভেতর সেটাকে সাপোর্টই করবে না আর কি, যে মুর্শিদাবাদে বসে আমি চায়ের দোকানে কোনো চা খাবো, আমি কলকাতায় গিয়ে খেতে পারবো কোথাও, কিন্তু আমি এখানে কি পারবো না। এবং ওনার এই রয়্যাল ব্যাপারটা ওনার মধ্যে ভীষণভাবে আমি ফিল করেছি, ভীষণভাবে। আমি ওনার অ্যাকচুয়ালি মিরন যদি মারা না যেত তাহলে তো ওনার পরিবারটাই নবাবী করে যেত। একদম। যেহেতু মারা গেল, ওই 6 বছরের বাচ্চা, তার সে গুরুত্বই পেল না, এবং তাকে গাইড করারও কেউ ছিল না সেই মুহূর্তে।
যার ফলে পুরো ক্ষমতাটাই এই মুন্নি বেগম দখল করে নিল। এবং এই যে কলকাতায় গেলেন মুন্নি বেগম ওই মির্জাফরের সঙ্গে আর কি আলিপুরে, ওখানে গিয়ে মির্জাফরকে হয়তো মানে তখন তো মির্জাফর তো বয়স্ক হয়ে গেছে একদমই, তার উপর অবস্থা ভীষণভাবে ডিপেন্ডেন্ট তার মুন্নি বেগমের প্রতি, তিনি তখন আর কি প্রভাবিত করেছেন তাকে, খুব স্বাভাবিকভাবে প্রভাবিত করেছেন। আমার কাছে আমার খুব ইচ্ছে ছিল আমি একটা ওই মারিয়া নুজেন্ট যার কথা বলছি, ওই ভদ্রমহিলা মুন্নি বেগমকে যখন দেখেন, প্রায় 90 বছর বয়স তখন মুন্নি বেগমের, তিনি একমাত্র মহিলা যিনি মুন্নি বেগমের পোর্ট্রেট এঁকেছিলেন সে সময়। সেই পোর্ট্রেটটা ভয়ানক লাগবে দেখতে আমার কাছে। এই মুহূর্তে বোধহয় আমার কাছে মোবাইলে নেই, তবে আমি ওই বইটা রাখছি। মানে পোর্ট্রেটটা মানে উনি বর্ণনা দিচ্ছেন একটা ওই চেয়ারে উঠে, মানে হাতির দাঁতে তৈরি চেয়ারে উঠে পা দুটো তুলে উনি বসে আছেন, চামড়া ঝুলে যাচ্ছে গাল থেকে, কিন্তু তার আভিজাত্য। এবং তার একটা ব্যাপার হচ্ছে যে তিনি গিফট দিচ্ছেন, মানে যেই আসুক সেই দামি দামি অমূল্য সব হীরার আংটি, বড় বড় দামি দামি পাথর বসানো নেকলেস উনি গিফট দিয়ে দিচ্ছেন, কিন্তু এরা গিফট নিচ্ছে না ব্রিটিশরা। এবং এরা ওদের যে ভালো মানুষ, ওদের তো ওদের শিষ্টাচার, ওদের কালচার এটা, অথচ ব্রিটিশরা বলছে এটা আমাদেরকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করছে। অনেকে নেয়নি, অনেকে নিয়েছে, অনেকেই নেয়নি। তো তাদের যে ভেতরে বলছিলাম যে হারেমের ভেতরের গল্প, তো হারেমের ভেতরে না মানে এদের একটা বেশ স্বর্গরাজ্য ছিল মেয়েদের। এখানে ওদের রান্না করতে হতো না, প্রতিদিন বাবুর্চিখানা থেকে লোক যেত, গিয়ে বলতো যে আজকে কি খাওয়া হবে, কি রান্না হবে, কে কি খাবে। হারেমের এই জায়গাটা থেকে একটু আমি তোমাকে বলবো যে মোটামুটি সরফরাজ খান সিরাজউদ্দৌলা পর্যন্ত কিন্তু হারেমের একটা অন্যরকম গল্প পাওয়া যায়। হ্যাঁ, সেই সময় বাইরে থেকে মেয়েদের ধরে নিয়ে আসা হতো বা এরকম ধরনের অনেক রকম গল্প আছে, গরিব দুঃখী মেয়েদেরকে বা অনেক জায়গা থেকে, এবং সেই নিয়ে বেশ কিছু গল্পও পড়েছি, যে জোর করে তুলে আনার গল্পও পড়েছি, অনেক কিছু পড়েছি। কিন্তু পরবর্তী মির্জাফর পরবর্তী যে নবাবরা ছিলেন, মূলত ব্রিটিশ আশ্রিতই বলবো, আশ্রিত নবাবরা, তখনকার যে হারেমের চিত্রটা তখন তার আগের মতো ওরকম ছিল না, বা নবাবরা সেই জোর খাটিয়ে বাড়ি থেকে কোনো মহিলাকে তুলে নিয়ে আসবে তা তো না। তখন তাদের নিজেদের অন্দরমহলের মহিলারাই যারা ছিলেন বেগমবাদী বা যাদের, তাদের নিয়েই তখন হারেমটা তৈরি। মানে তখন মানে একদমই তাই, মানে হারেম মানে যে একটা খারাপ ধারণা, যে একটা সেক্সুয়াল ব্যাপার সেখানে মানে ফুর্তি করার জায়গা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু নয়। হারেম মানে মহিলাদের একটা সুরক্ষিত এরিয়া। এবং ইসলামে যেখানে বলা হয় যে মহিলাদের যে ওই মানে অবাধ বিচরণ যেখানে সেখানে যাবে, এই যে ব্যাপারটা ইসলামে কিন্তু কখনো নিষেধ করা নেই। যে কোথাও বলা হয়েছে শালীন পোশাক পরে তুমি যেতেই পারো, তুমি সব নর্মাল কাজ করতেই পারো। সেখানে বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন রকম ভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, পুরুষতান্ত্রিক সমাজ সেটাকে থামানোর চেষ্টা করে মহিলাদের, কিন্তু ইসলামেও কিন্তু মহিলাদের উত্থানে কখনো মানে আটকায়নি। ফলে এই যে হারেমের ব্যাপারটা, এখানে মহিলাদের একটা সুরক্ষিত জায়গা, যেখানে মহিলারা নিজেদের মতো করে এবং সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে রাখা এবং কোনো কাজ করতে হতো না সেখানে। এবং সেটা আজকে বা এর আমলে, হুমায়ুন জাহ বা ফেরুদ্দিন জাহর আমলে, মুন্নি বেগমের আমল থেকে তাই। এবং মুন্নি বেগমের আমল থেকে বলছে মুন্নি বেগমের প্রচুর মানে সেবা করার লোক, দাসী। এবং সেখানে মুন্নি বেগম বলছে, মারিয়া নুজেন্ট লিখছেন যে মুন্নি বেগমের অবসর কাটানোর সময় হচ্ছে যে ওর একটা ঝিল করা আছে, ঝিল ঠিক নয়, ওই সুইমিং পুল টাইপের বাড়ির ঘরের সামনে, সেখানে কৃত্রিম হাঁস ছাড়া আছে, সেই কৃত্রিম হাঁসটা ভেসে ভেসে যাচ্ছে, আর উনি চেয়ারে বসে মানে টানছেন, মানে হুকো টানছেন। এটা ওনার মানে অবসর যাপন। এবং সূচি শিল্প, মানে সূচ দিয়ে বিভিন্ন, সেটা বেগমরা কি করবে, অবসর টাইম কাটাচ্ছে, কোনো কাজই তাদের নেই ভেতরে, সব কাজ করার লোক একদম। বিভিন্ন বেগমরা ফুলের বাগান করতে ব্যস্ত, বিভিন্ন গার্ডেনিং করছে, ফলে এইভাবেই তাদের কেটেছে সময়, তাদের মনোরঞ্জন। এবং আমি একজন ব্রিটিশ ভদ্রমহিলা, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তার লেখা বই পড়ছিলাম, তিনি হচ্ছেন মানে ওই সারা ভেনেল তার বংশধর আর কি। তো সেই ভদ্রমহিলা লিখছেন যে উনি রিসেন্ট একটা বই বার করেছিলেন এবং সেটা কাগজেও বেরিয়েছে। হ্যাঁ। তো ওই ভদ্রমহিলা, ওখান থেকে আমি অনেক গল্প আমি কালেক্ট করেছি, সেটা আমি রেখেছি বইতে। তো ওই আমি বইটা পড়েছি, পুরো বইটা পড়েছি। সেখানে আমাকে খুব ভালো লেগেছে যে ওখানে বলছেন যে ওখানে হারেমে সার্কাস আসছে, মানে ওদের সার্কাস দেখানো হচ্ছে হারেমের ভেতরে সার্কাস, ম্যাজিক শো আসছে। এবং ওইখানে ওই সারা ভেনেলের এক ছেলে, তিনি বলছেন যে একটা সার্কাস অদ্ভুতভাবে বলছে একটা ম্যাজিশিয়ান, তিনি এলেন এবং একটা দড়ি দিয়ে পুরো আম গাছ করে দিলেন, দড়ি থেকে আম গাছ হয়ে গেল, এবং সেই আম গাছে আম ধরলো, সে আম তারা ম্যাজিশিয়ান তাদেরকে খাইয়েছিল সে আম। উনি লিখছেন, সেই বইতে লেখা আছে।